ব্রেন প্রতিদিন বাইরে চলে যাচ্ছে, কারণ এখানে কাজের সুযোগ নেই। সেখানে যখন একটি ব্রেন এই পশ্চিমবঙ্গে কাজ করছিল, সেই মেয়েটিকে, সেই ডাক্তারটিকে তার সব থেকে সেফটির জায়গাতেই তার উপরে চরম পাশবিক নির্যাতন করে তাকে খুন করে দেওয়া হলো। আর সেই সন্তানারা, মা বাবা যখন তার এই বিচারকে না মেনে নিতে পেরে তারা যখন প্রতিবাদ করছেন, তখন তাদের পক্ষে যা মনোভাব এবং মন্তব্য করা হচ্ছে তা চরম অমানবিক এবং এটি চরম অসভ্যতম মন্তব্য, চরম অসভ্যতম। কারণ যখন সরকার নির্বাচিত হয় তখন তার মূল কাজ হলো দায়িত্বশীল হওয়া, রেসপন্সিবল হওয়া, দায়িত্বের জায়গায় থেকে মানবিক হওয়া, নমনীয় হওয়া। এই গোটা বিষয়টিকে গায়ে জমা করে দিয়ে যেভাবে ওই পরিবারটির প্রতি তারা আচরণ করছেন এবং বিচার চাওয়াটাকে যারা আসলে পুত্র স্বার্থে রাজনীতি করতে এই বিষয়টাকে নেগলেক্ট করতে চাইছেন, এ গোটা পশ্চিমবঙ্গের শুধুমাত্র ডিওয়াইএফআই নয়, এ রাজ্যের সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে। 2, আরজি করের ইস্যুটা শুধুমাত্র একটি ডাক্তার মেয়েকে ধর্ষণ ও খুনের ঘটনা নয়, এটির পিছনে পাহাড় সমান দুর্নীতি আছে। প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, কলকাতার কমিশনারেট, স্বাস্থ্য দপ্তর, তার সচিব, এমনকি তার মন্ত্রী এবং ওখান থেকে শুরু করে ছানাপোনা সবাই মিলে এই যে দুর্নীতির পাহাড় গড়েছে, এই দুর্নীতির পাহাড়ের যে জ্বলন্ত শিখা, সেখানেই ওই মেয়েটিকে মরতে হয়েছে। আমরা মেদিনীপুরেও দেখলাম যে সেই জাল স্যালাইনের কথা। আমাদের কাছে এই ছবি পরিষ্কার যে একটি স্যালাইনের বোতলে ফাঙ্গাস ঘুরছে। আপনাদেরকে নিশ্চয়ই ছবি আমাদেরকে দেখাতে হবে না, আছে আপনাদের নিশ্চিতভাবে সবার কাছে আছে, আপনারা চাইলে আমরা দেখাতে পারি। দেখাবো কি না? আছে আপনাদের কাছে আছে। তাহলে স্যালাইনে ফাঙ্গাস থাকছে, সাধারণ মানুষ। আচ্ছা, এই স্যালাইন কোথায় পাওয়া যাচ্ছে? সরকারি হসপিটালে। সরকারি হসপিটালে যে স্যালাইন ফ্রিতে পাওয়ার কথা এবং ফেয়ার প্রাইস শপে যে স্যালাইন 13 টাকায় পাওয়ার কথা, সেই স্যালাইন আজকে তার ম্যানুফ্যাকচারিং বন্ধ করা হলো, তাকে রিজিউম করা হলো। বাইরে থেকে ওইসব স্যালাইন চড়া দামে কিনতে হচ্ছে। তাহলে 2 টাকার টিকিট কেটে যে গরিব মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভরশীল, সেখানে এই যে প্রত্যেক দিনের প্রয়োজনীয় ন্যূনতম যে ওষুধটি, যার নাম স্যালাইন, তার জন্য যদি মানুষকে এত হয়রান হতে হয়, এর দায়িত্ব সরকারকে, স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে। 1.5 মাস 27টা দিন, ডিসেম্বরের 12 তারিখে ম্যানুফ্যাকচারিং বন্ধ করলো সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলার, রাজ্যের ড্রাগ কন্ট্রোলার এবং কর্ণাটকা থেকে আসা স্বাস্থ্যের সঙ্গে জড়িত লোকজনরা। তারা এসে ইন্সপেকশন করলেন, ভুরি ভুরি অব্যবস্থা পাওয়া গেল, ভুরি ভুরি, যেখানে প্রচুর 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 অব্যবস্থা। ডাক্তারি টার্মে, মেডিকেল লাইনে আমরা সেসব কথা আপনাদেরকে বলতে চাইছি না, পারবো না বলতে। শুধু এটুকু আমরা বুঝেছি যে কিনেছে এক উপাদান, ইনগ্রিডিয়েন্ট, তার স্টক রেজিস্টার মেনটেন করেছে। যখন বলছে আমি কি দিয়ে বানিয়েছি স্যালাইন, তখন দ্বিতীয় উপাদানের কথা বলছে। আর যখন স্যালাইনের গায়ে মনোগ্রাম লিখেছে, তখন তাতে 3 নম্বর উপাদানের কথা লিখেছে। কোনটা ঠিক? আমি যদি সহজ করে বলি, ধরে নিন একটা সবজি 3 ভাবে ঝাল হতে পারে। আপনি গোলমরিচ দিতে পারেন, আপনি লঙ্কা দিতে পারেন, এবং আমাদের রাজ্যের উত্তরের দিকে একটি চুই ঝাল বলে একটি গাছের ডালপালা শেকড়ের মতন পাওয়া যায়। 3টে দিলেই সবজি ঝাল হয়ে যায়। এরা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যখন স্যালাইন বানানোর জন্য উপাদান, তখন বলছে আমি গোলমরিচ কিনেছি। যখন বলছে কি কি তোমার রেসিপি, তখন বললো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর যখন মনোগ্রাম লিখেছে, তখন বলছে আমি চুই ঝাল দিয়েছি। হোয়াট ইজ দ্য কারেক্ট? কোনটা ঠিক? কাকে বোকা বানাচ্ছে? আর এত সব দেখার পরে যখন ডিসেম্বরের 10 তারিখে তাকে তার ম্যানুফ্যাকচারিং বন্ধ করলো এবং সেটা সিএসডিসিও, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলার
যখন সেটাকে বলে দিল, তাহলে সেই স্যালাইনের ব্যবহার বন্ধ কেন করলো না রাজ্যের স্বাস্থ্য দপ্তর? কেন মেদিনীপুরের মাগুলোকে মরতে ছেড়ে দিল? কেন? কিসের জন্য? এই 27 দিনের দায় কে নেবে? কেউ নিতে চাইছে না। আচ্ছা, মেদিনীপুর থেকে কলকাতার রাস্তা ছিল 2 ঘন্টার, গ্রিন করিডোর করে আনা হলো। জলপাইগুড়ির মাটা কি পারলো আসতে? পারলো না। জলপাইগুড়ির মাটা মরে গেল জাল স্যালাইনের জন্য। মেটিয়াবুরুজের দর্জিরা 20 জন নিজেদের চোখের আলো হারিয়ে ফেললো, সেখানেও তো জাল স্যালাইন। তাহলে সরকার কি সব জায়গাতে নিজের হাত তুলে দেবে? আমরা গিয়েছিলাম সেন্ট্রাল ড্রাগের যে কন্ট্রোলার অফিস নিজাম প্যালেস, সেখানে ডেপুটি ছিলেন যিনি অফিসার, তিনি বললেন যে আমি কি করব বলো। এবারে বলেন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলার অফিসার, অভিনন্দন জানাচ্ছি যে আমরা একটি প্রেস মিট কল করেছিলাম এবং আপনারা তাতে সাড়া দিয়েছেন। প্রথমবার নয়, আপনারা সহযোগিতা করেন। আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে, আমাদের যুবশক্তি স্টল 508 নম্বর। ফলত আমরা যখন আমাদের বুক স্টলে আছি, তাই আমরা আমাদের বুক স্টলের সামনেই এই প্রেস মিটটা কল করেছি। ডিওয়াইএফআই সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে লড়াই করে এবং সেই লড়াইয়ের অংশীদারিত্ব হিসাবেও আমরা ইনজাস্টিসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নাইনসাফির বিরুদ্ধেও এই লড়াইটা আমাদের টানা চলছে। আপনাদেরকে মূলত নির্দিষ্ট কয়েকটি বিষয় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাতে চাইছি। প্রথম আমরা জানাতে চাইছি যে আমাদের রাজ্য সম্মেলন 21, 22, 23 জুন 2025 সাল আমরা আমাদের রাজ্য সম্মেলন করব। এটা মুর্শিদাবাদে আমাদের এবারে রাজ্য সম্মেলন হচ্ছে। ডিওয়াইএফআইয়ের মেম্বারশিপ বছরের শেষে আমরা ক্লোজ করি। সারা বছর ধরে আমাদের সদস্য পদের কাজ চলে, সেই কাজ আমরা শেষ করেছি। এবারেও আমাদের সদস্য পদ বেড়েছে 51,000-এরও বেশি। আমরা 2021 সাল থেকে 2024 সালের যদি আমরা এই টার্মটা দেখি, তাহলে এই সময়কালে আমাদের 2,30,000-এর কাছাকাছি মেম্বারশিপ হয়েছে। যারা মেম্বার হয়েছেন তারা নিজেদের ইচ্ছেতেই মেম্বার হয়েছে ডিওয়াইএফআই। আমরা জানি এর থেকে আরও অনেক বেশি সাধারণ যুবদের কাছে কাজ ও শিক্ষার দাবিতে, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের পক্ষে আমাদের যাবার আরও অনেক স্কোপ আছে। কিন্তু 2011 সালের আগের থেকে গোটা পশ্চিমবঙ্গে যে গণতন্ত্রের অনুপস্থিতি রয়েছে, সেই অনুপস্থিতির কারণে এবং আক্রমণ এখনো পর্যন্ত কাজের জায়গায়, গ্রামাঞ্চলে, একটু ইন্টেরিয়ারে যা রয়েছে, এই দুটোকে অতিক্রম করে, এই দুটোকে প্রতিহত করেই আমাদের কমরেডরা এই প্রতিকূল পরিস্থিতিতে গোটা সংগঠনের নেতৃত্ব থেকে কর্মী তারা নিচে নেমে সাধারণ যুবদের কাছে যেভাবে পৌঁছাতে পেরেছেন, তাতেই আমাদের এই সদস্য। আমাদের সদস্য পদের কোনো অনলাইন ব্যবস্থা নেই। মানুষের কাছে গিয়ে আমাদের নির্দিষ্ট দাবির ভিত্তিতে, নির্দিষ্ট বয়সের ভিত্তিতেই আমাদের এই সদস্য পদ। অগ্রগতি কম, মন্থর, কিন্তু এই সময়কালে যারাই সদস্য পদ গ্রহণ করছেন বা করতে পারছেন না, কিছুটা আমাদেরও সাংগঠনিক দুর্বলতা, যে গণতন্ত্র না থাকা, আক্রমণ বাড়া, প্রতিনিয়ত একটি থ্রেট কালচার এবং টেররের মধ্যে নির্দিষ্ট এলাকায় কাজ করা, সেই জায়গা থেকে এর থেকে অনেক বেশি সাধারণ যুবরা আমাদের লড়াই আন্দোলনে অংশগ্রহণ করেন। ফলত যে সকল কর্মী, সমর্থক, সদস্যবৃন্দরা সারা বছর ধরে এই কাজে সাধারণ মানুষের সাথে 15 থেকে 40 এই বয়সের সাথে থাকেন, তাদের দাবিতে লড়াই করেন, আমরা যারা সদস্য হয়েছেন এবং যারা এই সদস্য নিজেরা হয়েছেন এবং অন্যদেরকে করতে
নিজেরা ভূমিকা পালন করেছেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের সবাইকে অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। এর বাইরে আমাদের যে 2-3টে পলিটিক্যাল কথা, যে আরজি করের ইস্যুতে যা কোর্ট রায় দিল তাতে এই প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আরও বেশি পুঞ্জীভূত হলো এবং আমরা এটা স্পষ্ট দেখতে পেলাম যে যখন শাসক স্বৈরাচারী হয়ে যায় তখন তার নিজের একজন রাজ্য সরকারি কর্মচারীকে রাজ্য সরকারি অফিস বা হসপিটাল সেখানেই মেরে ফেলার পরেও, ধর্ষিতা হয়ে যাবার পরও সে ন্যায় বিচার পায় না। উল্টে তার পরিবার পরিজন, সন্তানহারা মা বাবা যখন এই বিচারের জন্য আকুল, আরতি এবং মেজাজ দেখান তখন তাদেরকে অপমান করা হয়, তাদেরকেও থ্রেট করা হয়। আমরা তার প্রতিবাদ জানিয়েছি। আজকেও আপনাদের মাধ্যমে আমরা বলছি, যারা এই কাজ করছেন চরম অরাজনৈতিক, কারণ প্রশাসনিক চেয়ারে বসে কোনো একজন বিচার প্রার্থীকে কেউ এইভাবে তাকে শাসাতে পারে না। ফলত চরম অমানবিক। একজন সন্তানারা মা বাবা যে তার মেয়েকে ডাক্তার করতে চেয়েছিলেন সমাজের স্বার্থে, একটি ব্রেনি স্টুডেন্ট, এমনিতেই পশ্চিমবঙ্গ থেকে ক্রিম ব্রেন প্রতিদিন বাইরে চলে যাচ্ছে, কারণ এখানে কাজের সুযোগ নেই। সেখানে যখন একটি ব্রেন এই পশ্চিমবঙ্গে কাজ করছিল, সেই মেয়েটিকে, সেই ডাক্তারটিকে তার সব থেকে সেফটির জায়গাতেই তার উপরে চরম পাশবিক নির্যাতন করে তাকে খুন করে দেওয়া হলো। আর সেই সন্তানারা মা বাবা যখন তার এই বিচারকে না মেনে নিজের দর্জিরা 20 জন নিজেদের চোখের আলো হারিয়ে ফেললো, সেখানেও তো জাল সেলাইন। তাহলে সরকার কি সব জায়গাতে নিজের হাত তুলে দেবে? আমরা গিয়েছিলাম সেন্ট্রাল ড্রাগের যে কন্ট্রোলার অফিস নিজাম প্যালেস, সেখানে ডেপুটি ছিলেন যিনি অফিসার, তিনি বললেন যে আমি কি করব বলো। এবারে বলেন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলার অফিসার আমাদেরকে জিজ্ঞেস করছে যে উনি কি করবেন সেটা আমাদেরকে বলে দিতে হবে। 6টা রিজিয়ন আছে আর 4টা ইন্সপেক্টরকে নিয়ে কাজ করছেন, তার মানে শূন্যপদ প্রচুর। রাজ্য সরকারি কোনো ওয়েবসাইটে কোনো ডেটা নেই ড্রাগ কন্ট্রোলার অফিসে কত শূন্যপদ আছে। 2018 লাস্ট দেখাচ্ছে, আর 2018 থেকে আমরা 2022 সাল পর্যন্ত ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দুবার আরটিআই করেছি, সমস্ত রকম নিয়ম যা নীতি আছে তা যথাযথ পালন করে, কিন্তু কোনো পরিষ্কার, স্বচ্ছ এবং সহজ উত্তর তাদের নেই। 2018 ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে যে মাত্র 2 জন কাজ করে, 88 জনের চাকরি ট্রাইব্যুনালে আটকে আছে। আর সেন্ট্রাল ড্রাগ হাউস বলছে যে আমার 6টা রিজিয়ন, আমাকে 4 জন ইন্সপেক্টর নিয়ে কাজ করতে হচ্ছে। তার মানে ওষুধের জাল কারবারিদেরকে বিনা বাধাই পশ্চিমবঙ্গে রমরমিয়ে জাল ওষুধের ব্যবসা করানোর জন্য দুটোই স্বাস্থ্য বিভাগ, সেটা কেন্দ্রের হোক সেটা রাজ্যের হোক, তারা ছেড়ে দিচ্ছে। জীবন কার যাচ্ছে? আমাদের গরিব মানুষের। 77% শূন্য পদ সেন্ট্রাল গভর্নমেন্টের। এইটা গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাতে প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে স্বাস্থ্য সচিবের দপ্তর পর্যন্ত শূন্য পদে গিজগিজ করছে। কোথাও স্থায়ী চাকরির জন্য সঠিক ক্রাইটেরিয়া মেনটেনে কোনো রিক্রুটমেন্ট নেই। আর তার থেকেও বড় বিষয় হলো আপনার কাছে কোনো ডেটা নেই, কোনো ডেটা নেই। কতজন চাকরি করতে চায়, কতজনের চাকরি হবার জায়গা আছে, কি ক্রাইটেরিয়ায় কত ভ্যাকেন্সি আছে, কিচ্ছু নেই। এরকম করে যাই হোক একটা রাজ্য চলতে পারে না। আমরা সেন্ট্রাল ড্রাগ হাউসে ডেপুটেশন দিয়েছি, সেই ডেপুটেশনে তারা আমাদেরকে যা বলছেন, আমরা বলেছিলাম যে আপনারা কোন কোন সংস্থা ইন্সপেকশন করলেন, কি পেলেন। কথা বলতে বলতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে ফার্মা ইনফেকশন নাম বেরিয়ে গেল। তাহলে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে রিজিউম করে, ম্যানুফ্যাকচারিং বন্ধ করে, যে ফার্মা ইম্পেক্স থেকে স্যালাইন ব্যবহার করতে দিলেন, কালকে বলছেন আমরা ওটারও ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দিলাম। প্রথমবার বোঝা গেল যে এরা রুটিন ইন্সপেকশন করে,
রিপোর্ট আপলোড করে এবং খারাপ রিপোর্ট পেলে তবে আপলোড করে। 27টা মার্কেটিং কমপ্লেন এদের বিরুদ্ধে ছিল, 16টা এরা 14 আর 16টা মোট 16টা এরা স্যাম্পল ইন্সপেকশন করিয়েছে, আর 16টাকে গুড বুকে এরা রাইট চিহ্ন দিয়ে দিয়েছে। কি অথেন্টিকেশন আছে? বলছে এটা পাবলিক ডোমেনে দেওয়া যায় না। পাবলিকের জীবন পাবলিক ডোমেনে দেবেন না? আজকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ সরকারি হসপিটাল থেকে বিতাড়িত হচ্ছে, প্রবঞ্চিত হচ্ছে, সেখানে হয়রানির শিকার হচ্ছে, এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রাইভেট হসপিটাল ডাক্তারদের উপরে নির্ভরশীল। ফলে যদি এটা শুধু সরকারি ডোমেনে থাকে, পাবলিকের জন্য না থাকে, তাহলে কোনো প্রাইভেট নার্সিং হোম, প্রাইভেট ক্লিনিক তারা আমাদেরকে কি স্যালাইন দিয়ে দেবে সেটা জানতে পারবো? তাহলে তো এটা গরিব মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে। আমরা বললাম যে তাহলে আপনারা কোনো অ্যাকশন নেবেন না? ওনারা বলছেন আমাদের কোনো অ্যাকশন নেবার জায়গা নেই। কিন্তু আমরা যা ল দেখলাম তাতে ওনারা যদি দেখেন যে কোনো একটা এই ধরনের কোম্পানি যে জাল ওষুধ বানাচ্ছে তাকে শাস্তি দিতে পারেন, কিন্তু তারা এখনো পর্যন্ত কোর্টে যাননি। আর মেদিনীপুরের জাল স্যালাইনের যে পূর্ণাঙ্গ রিপোর্ট সেও এলো না। মেটিয়াবুরুজের রিপোর্ট নেই, জলপাইগুড়িতে প্রসূতি মৃত্যুর রিপোর্ট নেই। আগামী দিনে অপেক্ষা করে থাকতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে যে আরো কবে কেউ মরবে, আরো কবে কেউ রাত দখল করবে সেদিনকার জন্য। সরকার কোনো দায়িত্ব নিতে চাইছে না। এর মূল কারণ হলো দায়িত্ব নিতে গেলে কর্মী নিয়োগ করতে হবে, কর্মী নেই। আমাদের তৃতীয় কথা, আপনারা শুনেছেন আরামবাগের স্কুলে, সরকারি স্কুলে গ্রুপ বিতে এনজিও রিক্রুট করে দিচ্ছে। এ হয় কোনোদিন? সরকারি স্কুলে তো এসএসসি নিয়োগ করবে। এসএসসির নিয়োগ আজকে হাইকোর্টে যেভাবে ঝুলছে তাতে যারা যোগ্য প্রার্থীরা তারা রাস্তায় দাঁড়িয়ে আছে, আর সেখানে একটি আরামবাগের স্কুলগুলোতে সেখানে এনজিও সরকারি স্কুলে নিয়োগ করে দিচ্ছে। কি করে হয়? ডিআই বলছেন যেটা স্কুল জানে, কেন আপনি জানবেন না? আপনার স্কুলে একটা এনজিও আপনার কর্মী রিক্রুট করে দেবে, আর তারা খুঁজছে টাকা পয়সা ঘুষ দিয়েছে। তার মানে কি গোটা পশ্চিমবঙ্গে বেকারদের যন্ত্রণা তীব্র। সেই যন্ত্রণা থেকে মানুষ যেখানে যা কাজের সুযোগ পাচ্ছে সেই কাজের সুযোগে তারা সেখানে নিজেদের নাম লেখাতে বাধ্য হচ্ছে। হাজার হাজার টাকা ঘুষ দিয়েছে। ঘুষ দেবার পরে এনজিও থেকে একটি সরকারি স্কুলে রিক্রুট করে দিল। আপনার স্কুলে একটা এনজিও আপনার কর্মী রিক্রুট করে দেবে, আর তারা খুঁজছে টাকা পয়সা ঘুষ দিয়েছে। তার মানে কি গোটা পশ্চিমবঙ্গে বেকারদের যন্ত্রণা তীব্র। সেই যন্ত্রণা থেকে মানুষ যেখানে যা কাজের সুযোগ পাচ্ছে সেই কাজের সুযোগে তারা সেখানে নিজেদের নাম লেখাতে বাধ্য হচ্ছে। হাজার হাজার টাকা ঘুষ দিয়েছে। ঘুষ দেবার পরে এনজিও থেকে একটি সরকারি স্কুলে রিক্রুট করে দিল। তারপরে তাদের বেতন নেই। যখন চিৎকার করছে তখন বোঝা গেল যে রিক্রুটমেন্ট সরকারি কাগজেই নেই। তাহলে সেই স্কুলের হসপিটাল, সেই স্কুলের হেডমাস্টার, সেই স্কুলের ম্যানেজিং কমিটি আজকে হুগলি ডিআই অফিসে ডিওয়াইএফআই সেখানে ডেপুটেশন দিয়েছে। ডিআই 15 দিনের সময় চেয়েছে। তারা বলেছে যে আমরা ইন্সপেকশন করব। আমাদের পরিষ্কার দাবি, প্রথমে তো হেডমাস্টার মশাইকে তলব করতে হবে, ম্যানেজিং কমিটিকে তলব করতে হবে, শাস্তি দিতে হবে। ডিআই যদি এ ব্যাপারে কোথাও কোনো শিথিলতা দেখায় তাহলে ডিআইকে দিতে হবে, কারণ আমরা তো নেতা মন্ত্রী চিনি না, আমরা চিনি প্রশাসনিক দপ্তর। তাই গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে বেকারত্বের যা যন্ত্রণা, সেই যন্ত্রণার সুযোগ নিয়ে যারা চারিদিকে উঁকি ঝুঁকি এবং ঘুষ নেবার কাউন্টার খুলে রেখে দিয়েছে, সেই জায়গাতে গোটা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদেরকে বাঁচানোর জন্য এই লড়াই ডিওয়াইএফআই আরও চলবে। আগামী দিনে 28শে মার্চ বেকারি বিরোধী দিবস। 2025 সালের এই 28শে মার্চ ডিওয়াইএফআই আরও বামপন্থী সংগঠনগুলোকে সাথে নিয়ে, যুব সংগঠন, ছাত্র সংগঠনগুলোকে সাথে নিয়ে এ লড়াই আরও তীব্র করবে এবং একদম গ্রাসরুট থেকে শুরু করে রাজ্যের সর্বোচ্চ স্তর পর্যন্ত এই লড়াইয়ে থাকবে। আর এই লড়াইয়ে আপনারাও আমাদের সাথে থাকবেন মানুষের কাছে এই যন্ত্রণার কথা পৌঁছে দেওয়ার জন্য। সেই কতগুলো কথা আপনাদেরকে জানানোর জন্যই আমরা আপনাদেরকে ডেকেছি।
নাকি আজকে নৈহাটিতে সেই মালদার কালিয়াচকের মতো একজন তৃণমূল কংগ্রেসের কর্মী তাকে গুলি করা হলো, লক্ষ্যভ্রষ্ট হলো, তাকে তাড়া করা হলো, ইট দিয়ে মাথা থেতলে তারপর গুলি করে খুন করা হলো। তৃণমূল বলছে বিজেপি, বিজেপি বলছে তৃণমূলের অন্তর্গত। তার মানে নৃশংসতাটা শুধু আরজি করে সামনের দিকে রাস্তাতেও আছে। আর এই নৃশংসতা যেমন আরজি করে হাত তুলে দিল, যারা অন্যায়কারী, যারা চরমতম হিংসতার পরিচয় দিল, যখন সেখানে অপরাধীদেরকে বাঁচানো হয় তখন পশ্চিমবঙ্গের রাস্তাগুলো এইভাবেই হাইনাদের দখলেই চলে যায়। সেটা গোষ্ঠী কোন্দল হোক, সেটা রাজনৈতিক কোন্দল হোক, আসলে মরছে মানুষ। মেয়াতির সরস্বতী পুজো নিয়ে এমন একটা জায়গায় চলে গেছে যে হাইকোর্টে বিচারপতি জয়সিংহকে সে নির্দেশ দিয়েছে যে কোথায় পুজো হবে, যোগেশচন্দ্র ল কলেজের ঘটনা, কোথায় পুজো হবে সেটা পুলিশ কলেজের প্রোটেকশন করতে হবে, পুলিশ প্রোটেকশন দিয়ে পুজো হবে এবং পুরোটার ভিডিও রেকর্ডিং করতে হবে। এরপর তো বোধহয় হাইকোর্টে আমার ভাতের হাঁড়ি চাল আদা সেদ্ধ করা হলো, তার জন্য বোধহয় হাইকোর্টকে কোনো জবাব দিতে হবে। এগুলো কোনো ইস্যু বলুন? পশ্চিমবঙ্গের স্কুলগুলো আজকে ছাত্র শূন্যতা, মাস্টারমশাইয়ের শূন্যতা, গ্রুপ ডি গ্রুপ সি এর শূন্যতা, কলেজগুলো সিট ফুল হচ্ছে না, বেকাররা চাকরি পাচ্ছে না, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, সেখানে পুজো কোথায় হবে তার জল গড়াচ্ছে হাইকোর্ট। প্রত্যেকটা দিন ডিরেল্ড হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা। এর বিরুদ্ধেই আমাদের লড়াই। খাস কলকাতার বুকে বাইপাসের ধারে একটা তরুণীকে বললাম সামনের দিকে অপরাধ প্রবণতার বিরুদ্ধে কোর্টের রায় থাকে না, সরকারের ইচ্ছে থাকে না, এবং সাধারণ মানুষকে যখন এইসব দুষ্কৃতীদের কবলে ফেলে দেয়, এই ঘটনা প্রতিদিন দিনে রাতে ঘন্টায় ঘন্টায় বাড়তে থাকে। পুলিশের সক্রিয়তা নেই কেন প্রশ্ন তো এখানে। তাহলে কি কেউ পুলিশকে অপরাধ দমনে সক্রিয়তা নিতে মানা করছে, আর আন্দোলনকারীদের উপরে অ্যাটেম্প টু মার্ডার আর পেটানোর জন্য সক্রিয়তা বাড়াতে বলছে? কোশ্চেন তো এখানে। আচ্ছা, সরস্বতী পুজো নিয়ে আরও দুটো ইনসিডেন্ট। একটা হচ্ছে অ্যান্ড্রুস কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে পাস আউট ছাত্রছাত্রী তার দলবদ্ধের বিরুদ্ধে মারধরের এবং ধর্ষণের বিরুদ্ধে অভিযোগ করেছে। পাল্টা নিশ্চিত অভিযোগ কোহিনুর মজুমদারের। দেখুন, পশ্চিমবঙ্গে তো আজ স্কুলগুলোতে কোন পুজো কি হচ্ছে তার ব্যাপার নয়, এগুলো একটি সামাজিক কাজকর্ম বলেই চলে এসেছে, একদম সামাজিকভাবে। কেউ কোনোদিন এর বিরুদ্ধে এর পক্ষে হয়নি, কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা বিস্তার, বিজেপির এখানে সব থেকে বেশি স্বেচ্ছাচারিতা এবং বিজেপির সংগঠনের বিস্তারের ফলে প্রত্যেক দিন কাজের প্রশ্ন, পেটে ভাতের প্রশ্ন, মাথায় ছাদের প্রশ্ন পিছনের সারিতে চলে যাচ্ছে, আর এই প্রশ্নগুলো আসছে এবং সরকার এইসব প্রশ্নগুলোতে তারা নিজেদেরকে ইনভলভ করতে সব থেকে বেশি উৎসাহী এবং ইন্টারেস্টেড ফিল করে। কারণ তারা চায় যে কাজের প্রশ্ন, পেটে ভাতের প্রশ্ন এগুলো পিছনের সারিতে চলে যাক, বাকি প্রশ্নগুলো সামনে চলে আসে। কালিয়াচকে যেটা হয়েছে সেটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখনো পর্যন্ত পাওয়া গিয়েছিল। নৈহাটিতেও কি মনে হয় যে এটা শাসক দলের এই ঘটনা? হয় গোষ্ঠীদ্বন্দ্ব নইলে রাজনৈতিক কোন্দল, কিন্তু যে কোনো দ্বন্দ্ব, যে কোনো কোন্দল পুলিশের নিষ্ক্রিয়তার ফল। হসপিটালের ভেতরে আমাদের মেয়েটাকে ধর্ষণ করে খুন করে দিল সামনে একজন রাজ্য সরকারি কর্মচারী, তো সে তার সব থেকে সেফেস্ট জায়গাতে সে ধর্ষিতা খুন হয়ে গেল।